আচ্ছা, সিসকো হচ্ছে প্রোডাক্ট সার্টিফিকেশন, প্রোডাক্ট তৈরি, প্রোডাক্ট ডিজাইন করা, সেল করা, এগুলো নিয়ে কাজ করে। আর সিসকো হচ্ছে রাউটারের ইনভেন্টর, এরাই প্রথম রাউটার তৈরি করে। এরপরে হচ্ছে জুনিপার, মাইক্রোটিক, হুয়াই এরা আরো পরে আসছে। তারপরে হচ্ছে ডি লিঙ্ক, এরাও রাউটার তৈরি করে। কিন্তু সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে এই সিসকো। আরেকটা ইস্যু হচ্ছে যেটা আমরা আলোচনা করতেছিলাম, যে লোকাল আইএসপি গুলো, ছোট ছোট আইএসপি গুলো মাইক্রোটিক ইউজ করে। মাইক্রোটিক ইউজ করে ইউজার লেভেলে, এটা ঠিক আছে, কিন্তু টপ লেভেলের সব জায়গাতেই হচ্ছে সিসকোই আছে টিল টুডে। টপ লেভেলের সব জায়গাতেই সিসকো। টপ লেভেল বলতে আপনার আইএসপি টু আইএসপি কানেক্টিভিটি যেখানে আছে, আইএসপি টু আইজিডাব্লিউ কানেক্টিভিটি যে জায়গাতে আছে, এই সব জায়গাতে এখনো ম্যাক্সিমাম জায়গাতেই সিসকো আছে। প্রাইসিং এর ইস্যুতে কোনো কোনো জায়গাতে আপনার জুনিপার, কোনো কোনো জায়গাতে হুয়াই, অনেক জায়গাতেই ঢুকে গেছে, কিন্তু টপ লেভেলে এখনো ম্যাক্সিমাম জায়গাতেই সিসকোই আছে টপ লেভেলে। স্যার আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, যখন দূরবর্তী যে কোনো টানেলিং বা কানেক্টিভিটি হয়, তখন কি মাইক্রোটিক বা জুনিফার বা হুয়ের সাথে কি কানেক্টিভিটি করা হয় সিসকোর সাথে? হ্যাঁ, টানেল করা যায়, সবার সাথেই সবার টানেল করা যায়। জি জি জি। মানে আপনি হচ্ছে একটা এন্ডে জুনিপার ইউজ করতেছেন, আরেকটা এন্ডে সিসকো ইউজ করতেছেন, দুইটার মধ্যে টানেল করতে চাচ্ছেন, কোনো অসুবিধা নাই। জুনিপার এন্ডে জুনিপারে টানেল করার জন্য যে কমান্ড দিতে হয় সেগুলো দিতে হবে, সিসকো এন্ডে সিসকোতে টানেল করার জন্য যে কমান্ড দিতে হয় ওই যে সিস্টেম একই থাকবে, মানে যার ক্ষেত্রে যার মানে দরকার ওইটাই করে দিতে হবে। এই হ্যাঁ, জন্য স্যার শুধু ক্রস নেটওয়ার্কে শুধু দেওয়া হয়। আমি টানেল করছি যদিও মাইক্রোটেকে, ওই জন্য জিজ্ঞেস করলাম সিসিএন এর সাথে আর আমি স্যার সিস্টেমের সাথে করা যায় আপনার কিনা। হচ্ছে মাইক্রোটিকের সাথে সিসকো যদি করেন, তাহলে মাইক্রোটিক যে ভাষা বোঝে ওকে সেই ভাষা বলতে হবে, সিসকো যে ভাষা বোঝে সেই ভাষা বলতে হবে। থ্যাংক ইউ আরেকটা স্যার, জিনিস থ্যাংক ইউ হচ্ছে যে স্যার, এই আপনি যখন বিষয়টা টানেল বুঝে করেন, গেছেন। জি দেখেন আপনি যখন টানেল করেন, তখন টানেল আমরা করবো, আমাদের এখানে জিআরই টানেলিং, ভিপিএন, আইপিসেক ভিপিএন এগুলো আছে, আমরা করবো জিনিসগুলো। তো এই টানেল করার সময় সবসময় যেটা করতে হয়, সোর্স এবং ডেস্টিনেশন মেনশন করতে হয়। আপনি যদি টানেল কাজ করে থাকেন, তাহলে ব্যাপারটা এরকম যে কোথায় টানেল শুরু হবে, কোথায় শেষ হবে, এটা বলতে হবে। রাইট রাইট, জি স্যার। এখন এই যে সোর্স এবং ডেস্টিনেশন আমরা মেনশন করি, এটা হচ্ছে আইপি অ্যাড্রেস দিয়ে মেনশন করে দিই বা ইন্টারফেসের নাম বলে দিই। ডিভাইস ইন্টারফেস। ইস্যু না, ডিভাইস ইস্যু না। আমি মাইক্রোটিকে যখন কাজ করব, মাইক্রোটিকের কনফিগারেশন কমান্ড দিব, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস বলে দিব। এখন ওই পাশে সিসকো থাক, জুনিপার থাক, দ্যাট ইজ নট দ্য প্রবলেম। থ্যাংক ইউ আবার স্যার, এই ডিভাইসটা, একটুর জন্য ম্যাট খেয়েছিলাম স্যার, থ্যাংক ইউ স্যার। আপনার এই ডিভাইসটা হচ্ছে ওই আইপির কাছে মেসেজটা পাঠাবে, জি জি, কাজে ওই আইপিটাই সব। জি জি জি, প্রবলেম নেই। ঠিক আছে থ্যাংক ইউ স্যার, স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল, কেউ যদি সাইবার সিকিউরিটির উপর ক্যারিয়ার করতে চায়, তাহলে কি সিসিএনএ করে কি অন্য মানে কিভাবে আগাতে হবে, কোন কোন ওয়েতে আগাতে হবে সাইবার সিকিউরিটির উপর ক্যারিয়ার করতে চাইলে? হ্যাঁ, আপনার হচ্ছে সিকিউরিটির উপর যে কোর্স গুলো আছে, যেমন হচ্ছে আপনার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোর্স আছে সিইএইচ। সাইবার সিইএইচ ইথিক্যাল, সাইবার হ্যাকিং কি জানি একটা সার্টিফাইড এথিক্যাল হ্যাকার। ইথিক্যাল হ্যাকার হ্যাকার। হ্যাঁ, ও আচ্ছা। এই কোর্স গুলো করতে হবে। তারপরে আরো আছে আপনার হচ্ছে সিআইএসএসপি, আরেকটা সিসকো মানে সিকিউরিটির উপর আরেকটা কোর্স আছে, সিআইএসএসপি। এটা কি সিসকো থেকে? না, এটা সিসকোটা, এটা আলাদা ইন্টারন্যাশনাল একটা, এই কোর্সটাও ইন্টারন্যাশনাল অনেক ডিমান্ড। সিআইএসএসপি, সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম এন্ড সিকিউরিটি প্রফেশনাল, পুরো নামটা এরকম, সিআইএসএসপি। এটার পরীক্ষাও মোস্ট প্রবাবলি বাংলাদেশ থেকে দেয়া যায় না। পরীক্ষা দিতে হলে আপনার আমি এর আগে একজনকে দেখছিলাম মালয়েশিয়ায় গিয়ে পরীক্ষা দিয়ে আসছিল। মেবি এখনো বাংলাদেশ থেকে, বাংলাদেশের সেন্টার নেই, মালয়েশিয়া বা সিঙ্গাপুর গিয়ে পরীক্ষা দিতে হয়। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আপনার হচ্ছে ল্যাব বেসড পরীক্ষা হয়, প্লাস হচ্ছে অবজেক্টিভ অনলাইন পরীক্ষা হয়। আর এটা অনেক অ্যাডভান্স লেভেলের মনে হয়, অ্যাডভান্স নাম লেভেলের, শুনে হ্যাঁ, নাম শুনে সিআইএসএসপি, আপনি অনলাইনে একটু সার্চ দিয়ে পাবেন, সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম এন্ড সিকিউরিটি প্রফেশনাল। আর বাংলাদেশে আপনার আরো একটা কোর্সের ডিমান্ড আছে ব্যাংকগুলোতে, সেটা হচ্ছে আপনার সিআইএসএ, সিসা। সিসা, হ্যাঁ, সিআইএসএ ব্যাংকগুলোতে ডিমান্ড আছে। সিস্টেম অডিটর, যেটা সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম অডিটর। হ্যাঁ, ইনফরমেশন সিস্টেম অডিটর। আরেকটা আছে স্যার, যেটাকে বলে সিসার পরে একটা আছে, এটার নামটা হলো নামটা বললাম, সিসার পরে আরেকটা আছে, ম্যানেজার বলে সিস্টেম, সিআইএসএম, যেটা সিআইএস, সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম ম্যানেজার। জি 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 একটা হচ্ছে অডিটর, একটা হচ্ছে ম্যানেজার। জি জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এগুলো ব্যাংকে দরকার হয়, এবং মানে ব্যাংকে এই ইয়াগুলো চাহিদাও আছে। সব ব্যাংক তাদের আইটির লোকজনদের মধ্যে থেকে বাছাই করে করে এই ধরনের কোর্স করাচ্ছে ব্যাংক অথবা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান, যারা মানে খুব আর্থিক ফিনান্সিয়াল, যেটা আর কি, যেটা ফিনান্সিয়াল। হ্যাঁ, এর আগে তো বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলেশনে ছিল,
ওই যে বাংলাদেশ ব্যাংক থেকে যখন টাকা হারিয়ে গেল, জি জি তারপরে যে প্রত্যেকটা ইয়াতে ব্যাংকে 2 জন করে সিসা সার্টিফাইড লোক থাকতে হবে প্রত্যেকটা ব্যাংকে, কিন্তু পরে দেখা গেছে যে আসলে বাংলাদেশে এতগুলো সিসা সার্টিফাইড লোকই নাই। নাই। আচ্ছা পরে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে মানে 5 ইয়ার্স এর মধ্যে প্রত্যেক ব্যাংকে এই ধরনের লোকজন নিয়োগ দিতে হবে অথবা নিজেদের ম্যান পাওয়ারকে ইয়ে করে নিতে হবে। ট্রেন আর আপ এটা কি করে বাংলাদেশে আছে এই কোর্সটা? বাংলাদেশে সিসা কোর্স আছে, হ্যাঁ। CSM দুইটাই বাংলাদেশে আছে মনে হয়। সিআইএস এ আছে, হ্যাঁ সিআইএস এ আছে, বাংলাদেশে করায়। একসময় ড্যাফোডিল করাইতো, কারা করে? সিআইইউবি মেবি করায়। CSM কোর্সটা আছে। স্যার এটা কি হয় ট্রেনিং সার্টিফিকেশনে? এর প্রাইস কত? প্রাইস স্যার? সিআইএস এর কোর্স ফি আপনার এখন মনে হয় 25-26 হাজার টাকা এরকম হবে কোর্স। আচ্ছা, তারপরে এক্সাম ফিটা আমার জানা নাই, এক্সাম ফিটা জানা নাই। আর সিআইএসএম এটা আমার জানা নাই, সিআইএসএম এর কোর্স ফিটাও আমার জানা নাই। এটা একটু আপার লেভেলের কোর্স। সিসা করতেই তো কয়েক বছর লাগে এবং অনেকেরই দেখা যায় যে আপনার 1-2 বার পরীক্ষা দিয়েও পাস করতে পারে না, এরকম হয়। ইয়াটাও সিএসএসপি কোর্সটাও, সিআইএসএসপি মালয়েশিয়াতে গিয়ে যেটা বললাম পরীক্ষা দিতে হয়, ওইটাও একবার পরীক্ষা দিয়ে পাস করে এরকম কম বাংলাদেশিদের মধ্যে কম। আর এই কোর্সগুলো করার পরে যেটা হয়, বাংলাদেশে কেউ থাকে না, কারণ বাইরের দেশগুলোতে এই ধরনের কোর্সের অনেক ডিমান্ড। জি আচ্ছা, আমরা আমাদের সিসিএনএ কোর্স সম্পর্কে একটু জানি। সিসিএনএ কোর্স প্লাস হচ্ছে এক্সাম, এখানে মূলত এক্সাম সম্পর্কে আমরা একটু জানবো। আমরা এখন যে কোর্সটা এখানে করব, এই কোর্সের কোড নাম্বার হচ্ছে 200301। অনলাইনে আমরা যত পরীক্ষা দিই সব পরীক্ষারই নামের পাশাপাশি একটা কোড নাম্বার থাকে, কোড নাম্বারটাই বেশি ইম্পর্টেন্ট। কোড নাম্বার একটা থাকবে, তো এটা হলো এখন আমরা যেটা করতেছি 200301, আর আগে যেটা ছিল এটা ছিল 125, 200125 ছিল কোর্স নাম্বার। তো এটা হলো 24শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, 2020 সালের 24শে ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত লাস্ট ছিল আগের সিলেবাস। আমরা এই কোর্সটা কমপ্লিট করার পরে আমাদের যে অনলাইনে পরীক্ষাটা দিতে হবে, সেই পরীক্ষাটা হচ্ছে 1000 নম্বরের একটা পরীক্ষা আমাদের দিতে হবে। 1000 নম্বরের একটা পরীক্ষায় পার্টিসিপেট করতে হবে। এই পরীক্ষাতে এখন টোটাল 102টা কোশ্চেন থাকে, এখন 102টা, কিন্তু সিসিএনএ পরীক্ষাতে কয়টা কোশ্চেন থাকবে এটা ফিক্সড না, এটা চেঞ্জ হয়। কখনো যেমন আগের সিলেবাসে কখনো 42টা কোশ্চেন থাকতো, কখনো 53টা, কখনো 62টা, এরকম আর কি। এমনও হয় যে একই দিনেও এরকম হয় যে একজন পরীক্ষা দিচ্ছে তার 62টা আসছে, আরেকজন পরীক্ষা দিচ্ছে তার 60টা আসছে, এরকমও হইতে পারে। কয়টা কোশ্চেন সিসিএনএ পরীক্ষাতে থাকবে এটা ফিক্সড না, এটা টাইম টু টাইম চেঞ্জ হয়। এখন নতুন সিলেবাসে যারা পরীক্ষা দিচ্ছে তাদের টিল টুডে, এতদিন চেঞ্জ হয়ে যেত, মেবি এই কোভিড এর জন্য চেঞ্জ হয় নাই, বরং কোভিড এর জন্য সিসকো বেশ কিছু সুবিধাও দিচ্ছে। যেমন আগে কোনো একটা এক্সাম সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হতো, এখন বাসায় বসে পরীক্ষা দেওয়া যায়, এরকম কিছু সিস্টেম আছে। 102টা কোশ্চেন এখন ফেস করতে হয় পরীক্ষাতে। তারপরে হচ্ছে টাইপ অফ কোশ্চেনস। টাইপ অফ কোশ্চেনস 3 ধরনের কোশ্চেন থাকে। একটা হচ্ছে অবজেক্টিভ টাইপ। অবজেক্টিভ টাইপের মধ্যে হচ্ছে মাল্টিপল চয়েস, মাল্টিপল অ্যান্সার। এটা একটু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। মাল্টিপল চয়েস, মাল্টিপল অ্যান্সার মানে হচ্ছে আপনার কোশ্চেনের পরে নরমালি আমরা অবজেক্টিভ টাইপের যে পরীক্ষাগুলো দিয়ে অভ্যস্ত, 4টা অ্যান্সার থাকে, তার মধ্যে একটা কারেক্ট অ্যান্সার। আর এখানে 6টাও অ্যান্সার দেয়া থাকে, এ বি সি ডি ই এফ করে 5টা 6টা কারেক্ট অ্যান্সার দেয়া থাকে। দেখা যায় তার মধ্যে 3টা কারেক্ট অ্যান্সার, 6টা অ্যান্সার দেয়া থাকলো, তার মধ্যে 3টা কারেক্ট অ্যান্সার, আপনাকে 3টাই দিতে হবে। এক্ষেত্রে কোনো পার্শিয়াল মার্কিং নাই, কোনো নেগেটিভ মার্কিং নাই। তিনটাই সঠিক হতে হবে স্যার? তিনটাই মানে 6টার মধ্যে 3টাই কারেক্ট হতে হবে। আপনি যদি 2টা কারেক্ট দিলেন, একটা দিলেন না, তাহলে 0 মার্কস। আবার 3টাই দিলেন, 2টা কারেক্ট হলো, একটা ভুল হলো, তাহলেও 0 মার্কস। ঠিক আছে, 3টাই দিতে হবে এবং 3টাই কারেক্ট অ্যান্সার দিতে হবে, কোনো অল্টারনেট করা যাবে না। এই ধরনের অ্যান্সার একটু টাফ স্যার। 4টার মধ্যে একটা করার চেয়ে 6টার মধ্যে 3টা করা ঠিক করা, মানে অ্যান্সার সঠিক দেওয়া, এটা একটু টাফ। হ্যাঁ, এই জন্যই সিসিএনএ পরীক্ষাটা একটু টাফ। হ্যাঁ, পরীক্ষাতে এই ধরনের বেশ কয়েকটা কোশ্চেন থাকবে যেখানে হচ্ছে মাল্টিপল অ্যান্সার থাকবে। তবে একটাই সুবিধা, যে কোশ্চেনের পাশে ব্র্যাকেটে লেখা থাকে চুজ 2, চুজ 3, এরকম লেখা থাকে। সেটা দেখে বুঝতে পারি আমরা যে কয়টা কারেক্ট অ্যান্সার আছে। যখন চুজ 3, আমি 3টা কারেক্ট অ্যান্সার, এটা বুঝে নিলাম। খুবই রেয়ার কেস হয় এরকম থাকে ব্র্যাকেটে লেখা থাকে চুজ অল দ্যাট অ্যাপ্লাই, এরকম কেস খুবই রেয়ার।
অল দ্যাট অ্যাপ্লাই মানে কয়টা কারেক্ট অ্যান্সার এটা আপনাকে বলে নাই, আপনাকে বুঝতে হবে কয়টা কারেক্ট অ্যান্সার। সেক্ষেত্রে যে কয়টা কারেক্ট অ্যান্সার আছে দেখে বুঝে অ্যান্সার করতে হয়। আর হচ্ছে কোশ্চেনের ইয়েগুলো এরকম হয় যে আপনার এরকম এ থাকলো, এর পাশে এরকম একটা রেডিও বাটন থাকে, দেন এখানে যা লেখার লেখা থাকে। বি এরকম রেডিও বাটন থাকে, দেন সি রেডিও বাটন থাকে, দেন এটা এরকম যখন দেখবো আমরা তখন বুঝেই নেব যে এখানে একটাই অ্যান্সার। এই ধরনের অ্যান্সার গুলোর ক্ষেত্রে আমি যদি এইটাকে টিক চিহ্ন দিই, তখন আবার পরে যদি এটাকে টিক চিহ্ন দিই তাহলে এটা আনচেক হয়ে যায় অটোমেটিক্যালি, মানে এখানে একটার বেশি চুজ করা যায় না। আবার কখনো কখনো থাকে চেক বক্স, এরকম চেক বক্স থাকে, এটা এ, তারপরে হচ্ছে বি, এরকম চেক বক্স থাকে, তারপর সি চেক বক্স থাকে। এইগুলোতে হচ্ছে মাল্টিপল অ্যান্সার। এখানে আপনি যদি সবগুলোতে টিক চিহ্ন দেন সে সবগুলোই নিবে। তো এগুলো দেখতে অ্যান্সার দেখলেই বোঝা যায় যে কোনটাতে একটা অ্যান্সার কোনটাতে একাধিক অ্যান্সার। যে যখন এরকম রেডিও বাটন হবে আপনি একাধিক অ্যান্সার দিতেই পারবেন না, একাধিক অ্যান্সার টাচ করতে পারবেন না, একটা টাচ করে আরেকটা টাচ করলেই আগে আনচেক হয়ে যাবে অটোমেটিক্যালি, এরকম হয়। তো এরকম অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে যেখানে মাল্টিপল চয়েস, মাল্টিপল অ্যান্সার, মাল্টিপল অ্যান্সার গুলো সবগুলোই কারেক্ট অ্যান্সার টাচ করতে হবে, কোনো পার্শিয়াল মার্কিং নাই। আবার আপনি যদি ভুল করেন নেগেটিভ মার্কিংও নাই, যদি ভুল করেন তাহলে 0 মার্কস হবে, নেগেটিভ হবে না। আরেকটা হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ। ড্রাগ এন্ড ড্রপ মানে হলো আমরা এগুলো স্টুডেন্ট লাইফে বলতাম ম্যাচিং, মানে হচ্ছে দুই পাশের কলামে কয়েকটা করে ওয়ার্ড থাকে, এলোমেলো থাকে, কার সাথে কার মিল আছে ম্যাচ করাইতে হয়। লেফট হ্যান্ডের সাথে রাইট হ্যান্ড, এরকম লেফট হ্যান্ডের সাথে লেফট হ্যান্ডের সাথে রাইট হ্যান্ড, মানে এরকম হয় আর কি, যে এখানে কয়েকটা ওয়ার্ড থাকলো, এখানে কয়েকটা ওয়ার্ড থাকলো 4টা, এইখানে কয়েকটা ওয়ার্ড থাকলো 4টা, এগুলো এলোমেলো থাকবে। এখন কার সাথে কার মিল আছে এইটাকে এরকম ভাবে ক্লিক করে টেনে এর উপরে বসাই দিতে হয়, যার সাথে যার মিল আছে টেনে তার উপরে বসাই দিতে হয়, যে ওয়ার্ডের সাথে যে ওয়ার্ড মিল আছে বাম পাশের ওয়ার্ড গুলোকে টেনে ডান পাশের ওয়ার্ডের উপর বসাই দিতে হয়। সেক্ষেত্রে একটা সময় দেখা যায় বাম পাশের ওয়ার্ড গুলো আর থাকবে না, সেগুলো সব ডান পাশের ওয়ার্ডের উপর চলে যাবে, এরকম হবে। তো এরকম ড্রাগ এন্ড ড্রপ টাইপের কোশ্চেন থাকে। এখন 102টা কোশ্চেন, তো মোটামুটি 10-12টা ড্রাগ এন্ড ড্রপ টাইপের কোশ্চেন থাকে, আর বাকিগুলো অবজেক্টিভ থাকে। সিমুলেশন টাইপের কোশ্চেন গুলো পরীক্ষাতে এখন আসে না, কিন্তু ভবিষ্যতে এগুলো পরীক্ষাতে আসবে, কাজে আমাদের প্রস্তুতি থাকতে হবে এগুলো। সিমুলেশন মানে হচ্ছে আমরা রাউটার কনফিগার করা শিখবো, সুইচ কনফিগার করা শিখবো, ফায়ারওয়াল কনফিগার করা শিখবো, তারপরে হচ্ছে ওয়্যারলেস ডিভাইস কনফিগার করা শিখবো। সিসিএনএ পরীক্ষাতে এই রাউটার সুইচ কনফিগার করতে দিবে। সেখানে অনেক আগে এরকম সহজ কোশ্চেন থাকতো, একটা ব্ল্যাঙ্ক রাউটার দিয়ে বলতো এই এই জিনিস কনফিগার করতে হবে, এই হোস্ট নেম দিতে হবে, এই আইপি দিতে হবে, এই রাউটিং কনফিগার করতে হবে, এই রকম জিনিস থাকতো অনেক আগে। এখন এত সহজ জিনিস থাকে না, এখন হচ্ছে ম্যাক্সিমামই হয় ট্রাবল শুটিং টাইপের কোশ্চেন। যেমন হচ্ছে বলে যে অ্যাডমিনিস্ট্রেটর এই করতে চাচ্ছিল, আনফরচুনেটলি হয় নাই, তো আপনাকে বলবে যে কোথায় প্রবলেম আছে খুঁজে বের করে আপনাকে সলিউশন করতে হবে, এরকম। অথবা হচ্ছে একটা রাউটারের কনফিগারেশন অর্ধেক করে দিবে, বাকি অর্ধেক আপনাকে করতে হবে, এই টাইপের কোশ্চেন। আবার এরকম হয় যে কনফিগারেশন সবই করে দেয়া আছে, ওইখান থেকে আপনাকে খুঁজে খুঁজে বার করে কিছু কোশ্চেন করে, এই কোশ্চেনের অ্যান্সার কি, এই কোশ্চেনের অ্যান্সার কি, 3-4টা কোশ্চেন দেওয়া থাকে। দেন রাউটারের কনফিগারেশন বা সুইচের কনফিগারেশন গুলো দেখে যে কোশ্চেন গুলো বলবে সেগুলোর অ্যান্সার করতে হয়, এই টাইপের হচ্ছে পরীক্ষাটা হয়। তো 3 ধরনের কোশ্চেন, অবজেক্টিভ টাইপের, ড্রাগ এন্ড ড্রপ টাইপের, আর হচ্ছে সিমুলেশন টাইপের, 3 ধরনের কোশ্চেন পরীক্ষাতে থাকবে। এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে 102টা কোশ্চেন থাকবে, আপনাকে 102টাই অ্যান্সার করতে হবে। 50টা কোশ্চেন থাকলে আপনাকে 50টা কোশ্চেনই অ্যান্সার করতে হবে, কোনো অল্টারনেট কোশ্চেন থাকবে না, কোনো অল্টারনেট কোশ্চেন থাকবে না। এই জন্য সিসিএন এর যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের টপ টু বটম প্রত্যেকটা টপিকস আমাদের ভালো করে পড়তে হবে। আমরা নর্মালি স্টুডেন্ট লাইফে যখন পড়াশোনা করে আসছি তখন যেটা করতাম যে একটা টপিকস এর উপর আমাদের হয়তো বা একটা বইতে আমাদের হয়তো 10টা চ্যাপ্টার আছে, এর মধ্যে 2টা চ্যাপ্টার আমি বুঝি না, ভালো বুঝি না, কম বুঝি, 2টা চ্যাপ্টার বাদ, বাকিগুলো পড়তাম বা ওর মধ্যেও কমন ধরতাম, কারণ পরীক্ষাতে অল্টারনেট কোশ্চেন থাকতো, 10টা থাকলে 7টা অ্যান্সার করতে হতো, এরকম ছিল। বাট সিসিএন এ পরীক্ষাতে এরকম হবে না, সিসিএন এ পরীক্ষাতে 10টা কোশ্চেন থাকলে 10টাই আপনাকে অ্যান্সার করতে হবে, কাজে এখানে কমন ধরার কোনো সুযোগ নাই, লেস ইম্পর্টেন্ট এটা ভাবার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা কোশ্চেন মানে হাই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এখানে কমন ধরার কোনো সুযোগ নেই, বাদ দিয়ে পড়ার কোনো সুযোগ নেই, সব পড়তে হবে, ভালো করে পড়তে হবে।
আরো কিছু ইস্যু আছে, আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করি যেগুলো কাজে লাগবে। সেটা হচ্ছে যে অনলাইন পরীক্ষাগুলোর টাইপই এরকম, আমরা পেপার বেসড যে পরীক্ষা দিই, আমরা হয়তো এরকম পরীক্ষা দিয়ে আসছি যে 100টা অবজেক্টিভ কোশ্চেন অ্যান্সার করতে হবে। তো আমাকে কোশ্চেন পেপারটা দিয়ে দেয়, যে কোশ্চেনটা আমি ভালো পারি, যেগুলো ভালো পারি অবজেক্ট 100টার মধ্যে, ওগুলো তাড়াতাড়ি দিয়ে দিই। যেগুলো নিয়ে একটু চিন্তা করতে হবে, সময় দিতে হবে, সেগুলো আগে অ্যান্সার না করে পরের দিকে অ্যান্সার করি। মানে যেগুলো ভালো ভালো পারি এগুলো আমরা তাড়াতাড়ি দিয়ে দিই। নর্মালি আমাদের টেন্ডেন্সিটা এরকম পেপার বেসড পরীক্ষাতে। কিন্তু সিসিএনএ পরীক্ষাতে এই সুযোগটা নাই। সিসিএনএ পরীক্ষাতে ধরেন আপনার 100টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, আপনি পরীক্ষা শুরু করলেন, একটা কোশ্চেন স্ক্রিনে আসবে, সেই কোশ্চেন অ্যান্সার করে নেক্সট চাপলে পরের কোশ্চেনটা আসবে, আগের কোশ্চেনটা আর দেখার কোনো সুযোগ নেই। এরকম ভাবে একটা করে কোশ্চেন আপনি অ্যান্সার করবেন, নেক্সট চাপবেন, পরের কোশ্চেনটা আসবে। ব্যাক করার কোনো সুযোগ যাওয়ার কোনো সুযোগ নেই। না, ব্যাক করার কোনো সুযোগ নেই। আপনি কোনো কোশ্চেন স্কিপ করে যেতে পারবেন না। একটা কোশ্চেন আপনি এরকম হলো যে এটা আপনাকে চিন্তা করতে হবে, এটা স্কিপ করে যায় পরে দিব, কোনো সুযোগ নাই। রিভিউ করার কোনো সুযোগ নাই। কাজেই প্রত্যেকটা কোশ্চেন সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে, পড়তে হবে, অ্যান্সার করতে হবে। কমন ধরার কোনো সুযোগ নাই, আপনার স্কিপ করে যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে? কোন কোন পরীক্ষাতে যেমন ওরাকলের যে অনলাইন পরীক্ষাগুলো আছে, সেখানে যেটা হয় যে মার্ক করে দেওয়ার একটা অপশন আছে। আপনাকে 50টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, আপনি কোশ্চেন একটা একটা করে আসতেছে, আপনি শুরু করলেন পরীক্ষা, 5 নম্বর কোশ্চেনটা আপনি বুঝলেন যে এটা একটু সময় দিতে হবে, এটা আপনি মার্ক করলেন, নেক্সট করে চলে গেলেন, পরের কোশ্চেনগুলো অ্যান্সার করলেন। ওই মার্ক কোশ্চেনগুলো একদম শেষে গিয়ে আপনাকে বলবে রিভিউ মার্ক, তখন ওই মার্ক কোশ্চেনগুলো একটা একটা করে আসতে থাকবে। বাট সিসিএনএ পরীক্ষাতে এই সুযোগটা নাই, কোনো মার্ক করার সুযোগ নাই, প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করে যেতে হবে। এবং আপনার 2 ঘন্টা 2.5 ঘন্টা পরীক্ষা, এখন হচ্ছে 2.5 ঘন্টা পরীক্ষা হয়, 2.5 ঘন্টার মধ্যে আপনাকে এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। কোনো কোশ্চেনের জন্য ইন্ডিভিজুয়াল টাইম লিমিটেশন নাই। আপনি যখন পরীক্ষা শুরু করবেন, একদম স্ক্রিনের উপরে ডান পাশে টাইম কাউন্টার থাকবে, টাইম কাউন্টডাউন হইতে থাকবে। ওই ধরেন আপনার হলো 2 ঘন্টা 30 মিনিট থেকে টাইম কাউন্টডাউন হতে থাকবে। জিরোতে চলে আসলে অটোমেটিক্যালি পরীক্ষা ক্লোজ হয়ে রেজাল্ট হয়ে যাবে সাথে সাথে। আর যদি আগেই শেষ হয়ে যায়, আপনার সবগুলো কোশ্চেন অ্যান্সার করা শেষ হয়ে যায়, আপনি সর্বশেষ কোশ্চেন অ্যান্সার করার পরে মিনিট খানেকের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। সিসিএন এর পরীক্ষার রেজাল্ট পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই পাওয়া যায়। তো পরীক্ষার সময় এই জিনিসগুলো একটু কেয়ারফুল থাকতে হয়। টাইম ম্যানেজমেন্ট একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে আপনার 100টা বা 102টা কোশ্চেন অ্যান্সার করতে গিয়ে 2.5 ঘন্টা খুব কম সময়ও না, খুব বেশি সময়ও না। হ্যাঁ, যদি চিন্তা করতে হয় আপনি যদি ওই পার কোশ্চেন চিন্তা করেন, তাহলে হয়তো 1-1.5 মিনিট করে সময় পাওয়া যায় এক একটা কোশ্চেনের জন্য। কিন্তু কোন কোন কোশ্চেন আছে যে আপনার হয়তো 5-6 মিনিট সময় নিয়ে নিবে। এরকমও কোশ্চেন আপনি পাবেন যে আপনাকে একটু চিন্তা করতে হবে, একটু হয়তো ক্যালকুলেশন করতে হবে, সেক্ষেত্রে 5-6 মিনিট চলে যাবে। কাজেই যত তাড়াতাড়ি সম্ভব যেগুলো পারবো সেগুলো খুব তাড়াতাড়ি অ্যান্সার করে নেক্সট করে যেতে হয়। কোনো কোশ্চেনে টাইম নষ্ট করা উচিত হয় না এইসব ক্ষেত্রে আর কি। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে সিসিএনএ পরীক্ষাতে আপনি একমাত্র কম্পিউটার ছাড়া আর কোনো ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট ইউজ করতে পারবেন না। ল্যাবে গিয়ে যদি পরীক্ষা দিতে হয়, ল্যাবে মাথার উপর একটা ক্যামেরা থাকে, আপনি যে পরীক্ষাটা দিচ্ছেন সেই পরীক্ষাটা টোটাল পরীক্ষাটাই রেকর্ড হবে। কাজে সেখানে পরীক্ষার সময় কোনো অসদুপায় অবলম্বনের কোনো সুযোগ নাই, কোনো ক্যালকুলেটর বা কোনো ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট ইউজ করার কোনো সুযোগ নেই। এই জিনিসগুলো মাথায় থাকতে হবে। আপনাকে শুধুমাত্র যেখানে পরীক্ষা দিবেন তারা কিছু কাগজ কলম দিতে পারে ক্যালকুলেশন করার জন্য, এই ছাড়া আর কোনো কিছুর হেল্প নেওয়ার কোনো সুযোগ নেই। ইভেন আপনি যখন পরীক্ষা দিবেন, আপনার কম্পিউটারের মধ্যে যে কম্পিউটারে পরীক্ষা দিবেন, কম্পিউটারে একটা ক্যালকুলেটর আছে, আপনি সেই ক্যালকুলেটরটাও ইউজ করতে পারবেন না। কম্পিউটারে এক্সেল আছে, সেখানেও আপনি ক্যালকুলেশন করতে পারবেন না। সেগুলো সব ডিসেবল হয়ে যাবে। শুধুমাত্র আপনার পরীক্ষার যে অ্যাপসটা থাকবে সেই সার্ভিসটাই অন থাকবে, আর কোনো কিছু আপনি ইউজ করতে পারবেন না এট দ্য টাইম অফ এক্সাম। ঠিক আছে? তো এগুলো আমি ভয় ধরানোর জন্য বলতেছি না, এগুলো জানানোর জন্য আপনার মেন্টাল প্রিপারেশনটা থাকতে হবে। আচ্ছা, পরীক্ষার সময় হচ্ছে 2.5 ঘন্টা। আর পরীক্ষা যে কোনো সময় দেয়া যায়, যে কোনো সময় রেজিস্ট্রেশন করে পরীক্ষা দেয়া যায়, আগে থেকে রেজিস্ট্রেশন না করলেও চলে। তবে সিএসএল এ কিছু সুবিধা আছে, আগে থেকে রেজিস্ট্রেশন করলে এক্সাম কিছু মানে ডিসকাউন্ট পাওয়া যায় আর কি, পরীক্ষা ফিতে কিছু ডিসকাউন্ট পাওয়া যায়। এর জন্য মোটামুটি 1.5-2 মাস আগে রেজিস্ট্রেশন করে রাখতে হয়, সেক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট পাওয়া যায়। আর ডিসকাউন্ট না নিলে যে কোনো সময় আপনি ফুল পেমেন্ট করে পরীক্ষা দিতে পারবেন, সেটা যে কোনো দিন যে কোনো সময় সম্ভব। পরীক্ষাতে পাশ করার জন্য 825 নম্বর পেতে হয়। 1000 নম্বরের পরীক্ষা দিয়ে আপনাকে পেতে হবে 825। তার মানে আপনি
স্টুডেন্ট লাইফে এ প্লাস পাওয়ার জন্য যে পরিমাণ পড়াশোনা করতেন তার থেকেও বেশি পড়াশোনা করতে হবে। এটা এ প্লাস পাওয়ার থেকেও বেশি, 82% মার্কস পেতে হবে। আর স্টুডেন্ট লাইফে হচ্ছে 80% এ প্লাস ছিল, তাহলে তার থেকেও বেশি পড়াশোনা করতে হবে যখন আপনি পরীক্ষা দিবেন। পরীক্ষা ফি হচ্ছে $185। আর আপনি পরীক্ষা দিয়ে যে সার্টিফিকেটটা পাবেন, এই সার্টিফিকেটের ভ্যালিডিটি হচ্ছে 3 ইয়ার্স। আমরা ম্যাট্রিক পাস করে আসছি 25 বছর আগে, এটা যতদিন বেঁচে আছি কাজে লাগবে। কিন্তু সিসিএন এর সার্টিফিকেশন বা যে কোনো অনলাইন সার্টিফিকেশন, এটা আপনার ওই 2 বছর 3 বছর ভ্যালিডিটি থাকে। সিসিএন এরও একই অবস্থা, 3 বছর ভ্যালিড। আপনাকে এই 3 বছরের মধ্যে সিসকোর অন্য কোনো একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিলে ওই যেদিন পরীক্ষা দিবেন সেই দিন থেকে আবার এটার ভ্যালিডিটি 3 বছর বেড়ে যাবে। এরকম পরীক্ষাটা আপনার মানে এগুলো ব্যাপারটা এরকম যে প্রতি 3 বছর পর পরই আপনাকে কোনো না কোনো পরীক্ষা দিতে হবে, না হলে সার্টিফিকেট ইনভ্যালিড হয়ে যাবে। এই হচ্ছে পরীক্ষা সিস্টেম। তার মানে স্যার 3 বছরের মধ্যে সিসিএনপি করে ফেললে আবার সিসিএন এর ভ্যালিডিটি বেড়ে যাবে? হ্যাঁ, সিসিএন এর ভ্যালিডিটি বেড়ে যাবে। আপনি যেদিন সিসিএনপি দিবেন ওই দিন থেকে পরবর্তী 3 বছরের জন্য এটা এক্সটেনশন হয়ে যাবে। ঠিক আছে? জি। ওকে, আচ্ছা এখানে এই স্লাইডটাতে আছে হচ্ছে নতুন সিলেবাসে কি কি আছে। আমাদের যে সিসিএন এর নতুন সিলেবাসটা, এই নতুন সিলেবাসে কি কি আছে তার একটা জাস্ট হচ্ছে সারাংশ এখানে আছে। নতুন সিলেবাসে আমাদের 6টা চ্যাপ্টার আছে। নেটওয়ার্ক ফান্ডামেন্টালস, আইপি কানেক্টিভিটি, আইপি সার্ভিসেস, সিকিউরিটি ফান্ডামেন্টালস, নেটওয়ার্ক অ্যাক্সেস, অটোমেশন এন্ড প্রোগ্রামেবিলিটি। এই চ্যাপ্টারটা একেবারেই নতুন, অটোমেশন এন্ড প্রোগ্রামেবিলিটি। এই পার্টটা আগে ছিল না। আগের এই জিনিসগুলো সবই ছিল, নাম একটু আলাদা ছিল, প্লাস হচ্ছে আরো কিছু টপিকস ছিল যে জিনিসগুলো এখন নাই। নেটওয়ার্ক ফান্ডামেন্টাল এই চ্যাপ্টারে যে জিনিসগুলো আমাদের পড়তে হবে, বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইস সম্পর্কে আমাদের জানতে হবে। বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইস, অনেক আগের আমলের নেটওয়ার্কিং ডিভাইস থেকে আমরা পড়তে শুরু করব, মোটামুটি রিপিটার থেকেই পড়তে শুরু করব। নেটওয়ার্কিং ডিভাইস আপনার রাউটার, সুইচ, তারপরে বিভিন্ন টাইপের কেবলিং সম্পর্কে আমাদের জানতে হবে, বিভিন্ন টাইপের কেবল সম্পর্কে জানতে হবে। যেমন আমরা হচ্ছে ইউটিপি কেবল ইউজ করি, মানে টু স্টেট পেয়ার ইউজ করি, কোএক্সিয়াল কেবল ইউজ করি, ফাইবার ইউজ করি। আবার টু স্টেট পেয়ারের মধ্যে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। তারপর টু স্টেট পেয়ারের কানেক্টর লাগানোর পদ্ধতির উপর বেস করে আবার কেবল আছে, কোনটা ক্রস ওভার কেবল, কোনটা স্ট্রেট থ্রো কেবল, কোনটা রোল ওভার কেবল, এরকম বিভিন্ন নামের কেবল আছে, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তারপরে কিছু প্রোটোকল সম্পর্কে জানতে হবে, টিসিপি, ইউডিপি, এগুলো আমরা স্টুডেন্ট লাইফে পড়ে আসছি, এখন আবার ভালো করে এগুলো পড়বো, এগুলো কি কাজে লাগবে এগুলো পড়তে হবে। দেন আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6, এই দুইটা ভার্সনের আইপি অ্যাড্রেস নিয়ে আমাদের পড়তে হবে। পাশাপাশি আরো কিছু পড়তে হবে, যেমন এখানে ম্যাক অ্যাড্রেসের কথা এখানে লেখা নাই, কিন্তু ম্যাক অ্যাড্রেস কি এটা আমাদের পড়তে হবে। আরো কিছু নেটওয়ার্কিং ডিভাইস আমাদের পড়তে হবে, যেমন হচ্ছে ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার পড়তে হবে। ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার, এই ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার কিছুদিন আগেও আমরা এটার নামও জানতাম না, কিন্তু আমরা এখন এটা ব্যবহার করি। ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার হচ্ছে, যেমন আমরা আগে কি করতাম, আমাদের একটা অফিস আছে 5তলা বিল্ডিং, 5তলা বিল্ডিং এর প্রত্যেকটা ফ্লোরে বিভিন্ন জায়গায় আমরা ওয়াইফাই রাউটার বসাই দিতাম, ছোট ছোট ওয়াইফাই রাউটার বসাই দিতাম। প্রত্যেকটা রাউটারে এসএসআইডি থাকতো, পাসওয়ার্ড থাকতো। এসএসআইডি পাসওয়ার্ড দিয়ে আমি নিয়ারেস্ট কোন রাউটারে কানেক্ট হইতাম, মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে। মোবাইল বা ল্যাপটপের ওয়াইফাই ল্যান কার্ড যখন অন করতাম তখনই সে লিস্ট দেখাইতো কোন কোন ওয়াইফাই রাউটারের সাথে সে কানেক্ট হতে পারে। ওর মধ্যে কোন একটা এসএসআইডি টাচ করে বা ক্লিক করে তার পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতাম। সেক্ষেত্রে যেটা হয় যে আমাকে প্রত্যেকটা ওয়াইফাই রাউটারের আলাদা আলাদা পাসওয়ার্ড জানতে হয়, এসএসআইডি জানতে হয়, এবং আমি যদি মুভ করি একটা রাউটারের সাথে কানেক্ট হয়ে মুভ করে যদি, তাহলে ওই রাউটার থেকে একটু দূরে গেলেই দেখা যায় আমি নেটওয়ার্ক ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি। তো এই প্রবলেমগুলো সলভ করার জন্য এখন আসছে ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার। আমরা এখন আর রাউটার ইউজ করি না, একটা কন্ট্রোলার ইউজ করি, একটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট ইউজ করি। সেক্ষেত্রে একটা জায়গা থেকে নেটওয়ার্ক কন্ট্রোল হয়। আচ্ছা, এই ল্যান কন্ট্রোলার সম্পর্কে আইডিয়া আছে? একটু বলি। হ্যাঁ, আমার আছে ভাই। ওকে, হয়তো সবার নাই, একটু জাস্ট আইডিয়া দিই। আপনারা একটা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন? না, দেখতে পাচ্ছি না হোয়াইট বোর্ড। এখনো আসে নাই ভাই। হ্যাঁ, এখন আসছে। আসছে, জি, ওকে। আসছে। আগে যেটা হতো যে ধরেন আপনার একটা বিল্ডিং এ 5টা ফ্লোর বা
10টা ফ্লোর এরকম। এটা হচ্ছে পুরো একটা বিল্ডিং। এই বিল্ডিং এ এটা গ্রাউন্ড ফ্লোর, তারপরে এইদিকে একটা ফ্লোর, এরকম ধরেন 3-4টা ফ্লোর আছে। আমরা এই ফ্লোর গুলোতে আগে কি করতাম, বিভিন্ন জায়গায় হচ্ছে ওয়াইফাই রাউটার বসাই দিতাম, ওয়াইফাই রাউটার। সেক্ষেত্রে যেটা হতো, ধরেন এইখানে একটা ওয়াইফাই রাউটার বসানো আছে, এখানে একটা রাউটার বসানো আছে, এই ফ্লোরটাকে কভার দেয়। এখানে একটা রাউটার বসানো আছে, সেই ফ্লোর কভার করে। এরকম প্রত্যেকটা ফ্লোরে আমরা একটা একটা করে ওয়াইফাই রাউটার বসাই দিতাম। তো এইখানে আমি একটা মোবাইল থেকে কানেক্ট হলাম, এটা হচ্ছে একটা মোবাইল, এই মোবাইল থেকে আমি এই রাউটারের সাথে কানেক্ট হলাম। তখন কি হয়, আমি এই রাউটারে একটা এসএসআইডি দিই, এসএসআইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে ওর সাথে কানেক্ট হই। এখন আমি ভয়েস কল করতে করতে যখন আস্তে আস্তে উপরের ফ্লোরের দিকে যাইতে থাকবো, তখন দেখা যাবে যে এই রাউটারের এরিয়ার বাইরে চলে গেছে, আমি আউট অফ নেটওয়ার্ক হয়ে গেছি। বা যদি এরকম হয় যে সবগুলো ওয়াইফাই রাউটারেরই পাসওয়ার্ড এসএসআইডি আমার এই রাউটারে সেভ করা আছে, তখন কি হয়, আমি এইটা থেকে ডিসকানেক্ট হই, এটাতে কানেক্ট হই, তখন কিছুক্ষণের জন্য নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়, কারণ আইপি চেঞ্জ হয়ে যায়। এই রাউটার আমাকে যে আইপি দিচ্ছে, এই রাউটার তো আমাকে ওই একই আইপি দিবে না, অন্য আইপি দিবে। আইপি চেঞ্জ হয়ে যায়, কাজে আমি ডিসকানেক্ট হই। আবার যখন আরো উপরে যাব, আবার ডিসকানেক্ট হই। এরকম ভাবে আমি যখন মুভ করতে থাকি, তখন কি হয়, বারবার নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়। আমি যদি একটা ভয়েস কনফারেন্স করতে করতে মুভ করি, ভিডিও কনফারেন্স করতে করতে মুভ করি, তখন দেখা যাবে বারবার নেটওয়ার্ক ইন্টারেক্ট হবে, আমি নেটওয়ার্ক থেকে বা কনফারেন্স থেকে আউট হয়ে যাব। এই জন্য আমরা কি করি, এখনকার যুগে আমরা আর এই ধরনের কোনো টেকনোলজি ইউজ করি না। আমরা একটা ডিভাইস ইউজ করি, এই ডিভাইসটাকে আমরা বলি WLC, ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার। ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার, এই ওয়্যারলেস ল্যান কন্ট্রোলারের সাথে, আর এইগুলো আমরা হচ্ছে ওয়াইফাই রাউটার ইউজ করি না, এগুলো আমরা ইউজ করি হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট। সংক্ষেপে আমরা এগুলোকে বলি এপি। এগুলো সংক্ষেপে হচ্ছে এপি বলি আমরা, অ্যাক্সেস পয়েন্ট। আর রাউটার না, এগুলো এপি। এই ক্ষেত্রে কি হয়, আমাদের এই টোটাল নেটওয়ার্কের জন্য একটা বা দুইটা এসএসআইডি করি আমরা। একটা ধরেন একটা এসএসআইডি করে দিলাম, সে আমাদের অফিস নামে একটা এসএসআইডি থাকলো, অফিস। এই অফিস নামের এসএসআইডি এই এপিটা হচ্ছে এই ল্যান্ড কন্ট্রোলারের সাথে কানেক্টেড থাকবে, এই এপি ল্যান্ড কন্ট্রোলারের সাথে কানেক্টেড থাকবে। সব এপি হচ্ছে কেবল দিয়ে এই ল্যান্ড কন্ট্রোলারের সাথে কানেক্টেড থাকবে। তো আমি যখন এই মোবাইল থেকে এই এপিতে কানেক্ট হব, তখন আমার এই এপিতে কানেক্ট হতে গেলে এপিআই কি করবে, এপি আমার এই রিকোয়েস্টটাকে এই ল্যান্ড কন্ট্রোলারের কাছে পাঠিয়ে দিবে। দেন আমার মোবাইলকে আইপি অ্যাড্রেস, আগে এই ওয়াইফাই রাউটারটা দিত, এখন আর ও দিবে না, দিবে এই ল্যান্ড কন্ট্রোলার। সে আমার এই মোবাইলটাকে একটা আইপি অ্যাড্রেস দিল, সে 10.10.10.10 এরকম একটা আইপি অ্যাড্রেস আমাকে দিল। ও, এই আইপি অ্যাড্রেস নিয়ে আমি যদি উপরে চলতে থাকি, তাহলে আমি যখন যে এপির কাছে থাকবো সেই এপির সাথে কানেক্ট হয়ে যাব, কিন্তু আইপি চেঞ্জ হবে না এবং নেটওয়ার্কও ডিসকানেক্ট হবে না। আমি এইখান থেকে শুরু করে 5 তলায় যদি চলে যাই, তাহলে কখনোই নেটওয়ার্ক ডিসকানেক্ট হবে না, নেটওয়ার্ক ইন্টারেক্ট হবে না, এবং যে আইপি অ্যাড্রেস আমি ফার্স্ট টাইম রিসিভ করলাম এই নেটওয়ার্কে ঢোকার সময়, সেই আইপি অ্যাড্রেসই পুরো এরিয়াতেই একই আইপি অ্যাড্রেস থাকবে, আইপি অ্যাড্রেস বারবার চেঞ্জ হবে না। সেক্ষেত্রে এই অথেন্টিকেশনটা, মানে এই যে ইউজার নেম পাসওয়ার্ডের অথেন্টিকেশনটা, এই ডিভাইসগুলো চেক করে না, চেক করে হচ্ছে ওয়াইফাই ল্যান কন্ট্রোলার, ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার, সে চেক করে। তো এই ডিভাইস অলরেডি আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান ইউজ করে। যেমন আমরা প্রায়ই শুনি যে অমুক জেলা ওয়াইফাই জোন হয়ে গেছে, কক্সবাজার ওয়াইফাই জোন হয়ে গেছে। কিছুদিন আগে খুব ফলাও করে প্রচার করা হলো, সিলেট সিটি কর্পোরেশনের এরিয়াটা, মহানগরীটা হচ্ছে ওয়াইফাই জোন হয়ে গেছে। সেখানে কি হয়, আপনি যখন ওই জোনে ঢুকবেন, একটা আইপি পাবেন, এই আইপি নিয়ে আপনি পুরো জোনটা ট্রাভেল করবেন, আপনি এক মুহূর্তের জন্য নেটওয়ার্ক ডিসকানেক্টেড হবেন না। কারণ হচ্ছে এখানে এই ল্যান্ড কন্ট্রোলার থেকে আপনাকে আইপি অ্যাড্রেস দেওয়া হবে এবং অথেন্টিকেশনটা দেওয়া হবে ল্যান্ড কন্ট্রোলার থেকে। আপনি যখন পুরো এরিয়াটা ট্রাভেল করবেন, এক মুহূর্তের জন্য নেটওয়ার্ক ইন্টারাপ্ট হবে না। মানে স্যার বুঝাচ্ছে, মানে একটা নেটওয়ার্ক WLC তে শুধু একটা নেটওয়ার্ক থাকবে, জাস্ট এপি তে গেলে অটোমেটেড চেঞ্জ হবে, এই তো? হ্যাঁ, জাস্ট ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আইপি চেঞ্জ হবে না, আপনি আউট অফ নেটওয়ার্ক হবেন না। স্যার স্যার আমি তো তাহলে তো অন্যভাবে করি, আমি তো ওই নেটওয়ার্ক কন্ট্রোলার ইউজ করি না, আমি করি কি ওই মাইক্রোটেক থেকে একটা সুইচে দিই, এবং সুইচ থেকে প্রত্যেকটা, যদিও আমি অ্যাক্সেস পয়েন্ট ইউজ করতেছি না, আমার একটা আমাদের অ্যাক্সেস পয়েন্ট, আমি অনেকগুলো ওয়াইফাই ইউজ করতেছি, এবং প্রত্যেকটা ওয়াইফাই মানে রাউটার ওগুলা ডিএইচসিপি গুলো অফ করে দিচ্ছি। এবং ডিএইচসিপি গুলো অফ করে দিলে হয় কি, ও আমার যে সুইচ থেকে ও যে আইপিটা পায়, সবকটা ওয়াইফাই তে একই 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 আইপি পায়, এবং সবকটা ওয়াইফাই যে নাম এসআইডি আমি একই নামে দিই। তাহলে আমার একটা ডিভাইস যখন ও পুরো এলাকাটা ঘোরে, ও যেটা ওর জন্য বেস্ট কানেক্টিভিটি হয়, ও কিন্তু এটা কানেক্ট হয়ে যায়, আইপি তো চেঞ্জ হয় না। এতে কিন্তু এটা হয় কি,
আপনার অ্যাক্সেস পয়েন্ট যে কিনতে হবে তাও না, আপনার কাছে সিম্পল যদি রাউটার থাকে, যদি ডিএসসিপি অফ করে দেন, ওইটা কিন্তু একটা অ্যাক্সেস পয়েন্ট হিসেবে কাজ করে। হ্যাঁ ঠিক আছে, এইখানেও আপনি যে টেকনোলজিটা ইউজ করতেছেন ওই টেকনোলজিটা মূলত হচ্ছে ল্যান কন্ট্রোলার টেকনোলজি, ঠিক আছে? হ্যাঁ। টেকনোলজিটা ল্যান কন্ট্রোলার, কিন্তু আপনি এটা হচ্ছে একটা রাউটারের মধ্যে কনফিগার করে নিচ্ছেন। ম্যাক্রোটিকের হ্যাঁ, একটা রাউটার থেকে ডিএসসিপি ডিক্লেয়ার করলে আর ওই যে রাউটারে যে ডিএসসিপি অফ করে দিলে চলে, ওইখান থেকে অফ করে দিলেন, তখন হচ্ছে এই ডিভাইসগুলোর যে রাউটারের যে আইপি আছে ওটা তো আর অ্যাসাইন হচ্ছে না। হ্যাঁ 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 এক্স্যাক্টলি। রাউটার থেকে অ্যাসাইন হয়ে যাচ্ছে, আর এখানে লাগবে স্যার না। আইপিটা কে দেয়? ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার না? হ্যাঁ ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার দেয়, ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার। আর একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আমরা যখন এই এপির জন্য একটা নেটওয়ার্ক ক্রিয়েট করব, এটা কি ডব্লিউএলসি তে নাকি অবশ্যই ইয়া থেকে আসবে না, রাউটার থেকে আসবে না? না এইগুলো আর রাউটার থাকে না, তখন এগুলো আমরা ইউজ করি হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট। না আমি এটা বলি না, ডব্লিউএলসি তে। ডাব্লিউএলসি তেই আমরা হচ্ছে এসএসআইডি ডিক্লেয়ার করি, তারপরে হচ্ছে নেটওয়ার্ক ডিক্লেয়ার করি, সব এখানে মানে আপনার ইউজাররা কোন কোন আইপি পাবে, ডিএইচসিপি সার্ভার সবকিছু থাকে হচ্ছে ডাব্লিউএলসি তে, এবং এসএসআইডি ডাব্লিউএলসি তে একাধিক এসএসআইডিও করা যায়, সিঙ্গেল এসএসআইডি আর ডব্লিউএলসি টা তো রাউটারে অবশ্যই কানেক্টেড স্যার। অবশ্যই কানেক্টেড, অবশ্যই। ওইখান থেকে আইপিটা ডিক্লেয়ার করা থাকে না রাউটার থেকে? ডাব্লিউএলসি যখন ডব্লিউএলসি তে ল্যান্ডটা ক্রিয়েট করি, এখানে যেটা হয় যে আপনি এটা বিভিন্ন প্রসেসে করা যেতে পারে। আপনি যদি ডাব্লিউএলসি আলাদা একটা ডিভাইস ইউজ করেন, এই ডিভাইসটা অবশ্যই একটা রাউটারের সাথে কানেক্টেড থাকবে, ঠিক আছে? এইটা অবশ্যই একটা কারণ ও ইন্টারনেট পাবে কোত্থেকে, ওকে তো ইন্টারনেট হইতে হবে, পাইতে হবে রাউটার থেকে। ওগুলো তো রাউটারের সাথে থাকতে পারে, অথবা একটা সুইচের সাথে থাকতে পারে, সুইচটা রাউটারের সাথে, এরকমও হইতে পারে। সেক্ষেত্রে এই ডাব্লিউআইসি নিজে আইপি অ্যাড্রেস রিসিভ করবে বা নেটওয়ার্ক ইন্টারনেট রিসিভ করবে ফ্রম দ্য রাউটার। দেন ও যখন আবার ওর ক্লায়েন্টদেরকে আইপি অ্যাড্রেস ডিস্ট্রিবিউট করবে, তার জন্য ওর ভিতরে আলাদা একটা ডিএসসিপি সার্ভার থাকবে, ঠিক আছে? ডিএসসিপিটা স্যার সেম আইপির হতে হবে না, যেখান থেকে রাউটার থেকে ডিক্লেয়ার করছে যেটা, যে আইপিটা? সেটা আপনার ইচ্ছা, সেটা আপনার ইচ্ছা। আপনি যদি এইখানে ডিএসসিপি বন্ধ করে দিয়ে রাউটারের ডিএসসিপিটা এদেরকে পাঠাইতে চান, দ্যাট ইজ পসিবল, সেটা সম্ভব। আর যদি এখানে আলাদা ডিএসসিপি চালান, তাহলে আলাদা নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস হবে। আলাদা নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস রাখাটাই বেটার। আর কি জন্য বেটার? কারণ আপনার নেটওয়ার্কে আমরা আইপি অ্যাড্রেস গুলো এখনো পড়ি নাই, পড়বো। আপনার ব্রডকাস্ট ডোমেনের সাইজ যত বড় হবে, নেটওয়ার্কের পারফরমেন্স তত ডিগ্রেড হইতে থাকে। কাজেই আপনি যদি ছোট ছোট নেটওয়ার্ক ইউজ করেন তাহলেই বেটার। যেমন এই ক্ষেত্রে কিছু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আছে, অনেক ডিভাইস আছে আপনার হচ্ছে অনেক বড় ব্রডকাস্ট ডোমেনের লোড নিতে পারে না, এরকম কিছু ছোট ছোট ডিভাইস আছে। যেমন বিশেষ করে হচ্ছে আইপি ফোনগুলো, আইপি ফোনগুলোতে আপনি প্র্যাকটিক্যালি একটু টেস্ট করে দেখেন যে আপনি যদি ধরেন একটা আইপি ফোনে আপনি /22 এর একটা আইপি অ্যাসাইন করলেন, মানে 1024টা আইপি অ্যাড্রেসের গ্রুপ ওখানে দিলেন, হ্যাঁ, দেখবেন ওই আইপি ফোন আপনি যদি 20-50টা ল্যানের মধ্যে লাগাই দেন, কিছুক্ষণ পর পরই দেখবেন আইপি ফোন রিস্টার্ট হইতে থাকবে, ঠিক আছে? আইপি ফোন রিস্টার্ট হয়ে যাবে এবং রিসেট হয়ে যায়, অনেক সময় আইপি ফোন রিসেট হয়ে যায়, ডিফল্ট কনফিগারেশনে চলে যায়। আমি প্র্যাকটিক্যালি দেখছি এই জিনিসগুলো। সেক্ষেত্রে যেটা আপনি যদি ওকে /24 এর আইপি দেন, তখন আর এই ঝামেলাগুলো করে না। তার মানে কি, সে বড় ব্রডকাস্ট ডোমেনের লোড নিতে পারে না, অটোমেটিক্যালি রিসেট হয়ে যায়, ঠিক আছে ব্যাপারটা? তো এইগুলোর ক্ষেত্রে ছোট ছোট নেটওয়ার্ক /24 এর নেটওয়ার্ক ইউজ করা বেটার। এর থেকে বড় নেটওয়ার্ক ইউজ করতে গেলে অনেক ডিভাইসই সেই লোড দিতে পারবে না। এই স্লাইডটাতে একটু ব্যাক করি। আচ্ছা, নেটওয়ার্ক ফান্ডামেন্টালে আমরা হচ্ছে বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইস সম্পর্কে জানবো, আইপি অ্যাড্রেস সম্পর্কে জানবো, কিছু প্রোটোকল সম্পর্কে জানবো। এরপরে হচ্ছে আইপি কানেক্টিভিটি। এই চ্যাপ্টারে আমরা জানবো হচ্ছে রাউটিং সম্পর্কে, বিভিন্ন রাউটিং। যেমন আমরা এখানে হচ্ছে স্ট্যাটিক রাউটিং করব, ডিফল্ট রাউটিং, বেশ কয়েকটা রাউটিং, মোটামুটি 4-5টা রাউটিং আমাদের করতে হবে। আরো অনেকগুলো রাউটিং ছিল আগের সিলেবাসে, এখন নাই। যেমন হচ্ছে রিপ রাউটিং এখনকার সিলেবাসে নাই, কিন্তু তারপরে আমরা রিপ করবো। তারপরে ইআইজিআরপি রাউটিং এখনকার সিলেবাসে নাই, এটা সিসিএনপি তে চলে গেছে। ওএসপিএফ এর ভার্সন 2 আছে, ভার্সন 3টা নাই। আমরা ভার্সন 2 ভার্সন 3 দুইটাই করবো। ওএসপিএফ আমরা অনেক করবো, ওএসপিএফ নিয়ে প্রচুর পড়াশোনা আছে। তো এইখানে আমাদের হচ্ছে স্ট্যাটিক রাউটিং, ডিফল্ট রাউটিং, রিপ রাউটিং আর ওএসপিএফ এর যে ভার্সন গুলো আছে সেই ভার্সন গুলো পড়বো। সিসিএন এর আগের সিলেবাসে ইআইজিআরপি ছিল, তারপরে হচ্ছে আপনার হচ্ছে বিজিপি রাউটিং ছিল, এগুলো এখন নাই। তারপরেও বিজিপিটা আমি একটু ডেসক্রাইব করবো, ইআইজিআরপিটা আর করবো না। কিন্তু ওএসপিএফ এর মোটামুটি যতগুলো ভার্সন আছে লাগে আমি সবগুলোই কনফিগারেশন সহ করবো। মাল্টি এরিয়া, সিঙ্গেল এরিয়া, ভার্সন 2, ভার্সন 3 সবই করবো। এরপর হচ্ছে আইপির কিছু সার্ভিস, যেমন নেটওয়ার্ক টাইম প্রোটোকল।
ডিএইচসিপি সার্ভিস, কোয়ালিটি অফ সার্ভিস, কিউএস, এসএনএমপি, এই জিনিসগুলো এগুলো কিছু আছে থিওরিটিক্যাল, কিছু আছে প্র্যাকটিক্যাল। আমরা এই জিনিসগুলো থিওরি প্লাস প্র্যাকটিক্যাল যেখানে যা আছে ডিটেইলস করব। এনটিপি, নেটওয়ার্ক টাইম প্রোটোকল, আইডিয়া আছে এটা কি জিনিস? হ্যাঁ আছে। ওই মাইক্রোটেকে এনটিপি, ওই এনটিপি যদি না দেওয়া হয় তাহলে ওই যে রিচার্জ দিলে পরে অনেক সময় টাইম চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এনটিপির কাজ হচ্ছে এই প্রোটোকলের মাধ্যমে আপনার নেটওয়ার্কে যে ডিভাইসগুলো আছে তাদের সবারই টাইমটা সেম থাকবে। টাইম যদি সেম না থাকে তাহলে কিছু প্রবলেম আছে। ধরেন আমার একটাই রাউটার যদি হয় এর টাইম ঠিক থাকলো কি থাকলো না তাতে কিছু যায় আসে না। কিন্তু যখন আমি একটা বড় নেটওয়ার্ক ম্যানেজ করব, অনেকগুলো রাউটার থাকবে, অনেকগুলো সুইচ থাকবে, বা আপনি একটা আইএসপি ম্যানেজ করতেছেন, আপনার একটা আইএসপির অনেকগুলো ব্রাঞ্চ থাকে যাদেরকে আমরা পপ বলি, বা আপনি হচ্ছে আইএসপি থেকে আপনার আইএসপি তে কানেকশন নিলেন, সেক্ষেত্রে যদি এনটিপি না থাকে তাহলে এক এক ডিভাইস এক এক টাইম শো করবে। ধরেন একটা ডিভাইস টাইম ডাউন হলো, পাশাপাশি দুইটা ডিভাইস ডাউন হলো, তখন এক এক ডিভাইস এক এক সময় শো করবে, মানে কোনটা কখন ডাউন হয়েছে আপনি আর ওই লগ দেখলে বুঝতে পারবেন না। যদি সবারই টাইম সেম থাকে তখন আপনি লগ দেখলে বুঝতে পারবেন কোনটা কখন টাইম মানে ডাউন হলো বা আপ হলো। এনটিপি হচ্ছে নেটওয়ার্ক টাইম প্রোটোকল। এই নেটওয়ার্ক টাইম প্রোটোকলটা সবগুলো সার্ভারে বা সবগুলো ডিভাইসেই অন করা থাকতে হয়, টাইমটা সবার সেম থাকতে হয়। তারপরে ডিএইচসিপি সার্ভার কি করে এটা আমরা জানি, কিউওএস, কোয়ালিটি অফ সার্ভিস। এই কিউওএস আমাদের এখন থেকে ধরেন 4-5 বছর আগে কিউওএস দরকার পড়তো না। কেন দরকার পড়তো না? আমাদের নেটওয়ার্ক দিয়ে আমরা শুধুমাত্র কম্পিউটার নেটওয়ার্ক ইউজ করতাম, কিন্তু এখনকার যুগে নেটওয়ার্কের উপরে অনেক বোঝা। যেমন আমরা আইপি ফোন ইউজ করি, ম্যাক্সিমাম অফিস আগের দিনের যে ট্রেডিশনাল পিএবিএক্স ফোন ছিল সেইগুলো সব কনভার্ট হয়ে আইপিপিএবিএক্স এ কনভার্ট হয়ে গেছে। তার মানে সব অফিস এখন আইপি ফোন ইউজ করে, ম্যাক্সিমাম অফিস ইউজ করে। তারপরে আগের দিনে সিসিটিভি ক্যামেরা ছিল, সিসিটিভি ক্যামেরা এখন সেইগুলো কনভার্ট হয়ে আইপি ক্যামেরা হয়ে গেছে। তো এই যে আইপি ফোন, আইপি ক্যামেরা, এরা চলতেছে কিসের উপর দিয়ে? আপনার নেটওয়ার্কের উপর দিয়ে চলতেছে। তারপরে হচ্ছে আগে আমরা অফিসে গিয়ে সাইন করতাম, এখন সাইন করি না, ফিঙ্গারপ্রিন্ট দিই। এই ফিঙ্গারপ্রিন্ট মেশিন চলতেছে কিসের উপর? আপনার নেটওয়ার্কের উপর চলতেছে। এরকম যত নেটওয়ার্কিং ডিভাইস আসতেছে, যত নতুন নতুন সার্ভিস আসতেছে, সবকিছুই হচ্ছে নেটওয়ার্কের উপর দিয়ে চলে। এখন নেটওয়ার্কের উপর দিয়ে চললে আপনি তো আইপি ফোনের জন্য একটা কেবল টানবেন, আবার ওই একই টেবিলে একটা কম্পিউটার আছে তার জন্য আলাদা কেবল টানবেন, এরকম তো আমরা করি না। আমরা কি করি, একটা নেটওয়ার্ক কেবল নিয়ে যাই একটা টেবিলে, সেটা থেকেই ফোন কানেকশন দিই, সেটা থেকেই ডেস্কটপটাকেও কানেকশন দিই। তার মানে একই কেবল দিয়েই ভয়েস ডাটা আসতেছে, আবার আপনার কম্পিউটার থেকে ডাটা আসতেছে। আবার হচ্ছে একই সুইচের কাছে, একই সুইচে কোনো পোর্ট দিয়ে ভয়েস আসতেছে, কোনো পোর্ট দিয়ে ভিডিও আসতেছে, আপনি আইপি ক্যামেরা কানেক্ট করে রাখতেছেন, আবার কোনো পোর্ট দিয়ে ডাটা আসতেছে। তো এই যে ডাটা, ভয়েসের ডাটা, ভিডিওর ডাটা, তারপরে হচ্ছে কম্পিউটারের ডাটা, এই ডাটাগুলোর মধ্যে কোন ডাটা আগে সার্ভিস দেওয়া উচিত, এই জিনিসগুলোই হচ্ছে ডিফাইন করা হয় কিউএস এ। আগে তো এত কিছু ছিল না, শুধুমাত্র মানে নেটওয়ার্কের যে ডাটাগুলো, ইন্টারনেটের ডাটাগুলোই চলতো। এখন ভয়েস চলে, ভিডিও চলে, কম্পিউটারের ডাটা চলে। সেটাতে একটা পোর্টের কাছে, সুইচের একটা পোর্টের কাছে যদি 3 ধরনের ডাটা আসে তো সুইচ আগে আগে সার্ভিস দিবে। এই জিনিসগুলো ডিফাইন করে দেওয়া হয়েছে কিউএস এ। আমরা এই জিনিসগুলো থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি কনফিগারেশন সহ দেখব। তারপরে সিকিউরিটি ফান্ডামেন্টাল। কারো ফোন থেকে কম্পিউটার থেকে নয়েজ হচ্ছে, একটু মাইক্রোফোন গুলো অফ করে দেন, কথা বলার সময় মাইক্রোফোন অন করে কথা বলেন। সিকিউরিটি ফান্ডামেন্টাল যেমন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ওয়্যারলেস সিকিউরিটি, পোর্ট সিকিউরিটি, এইসব জিনিসগুলো আমাদের পড়তে হবে। এখানে আরো কিছু সিকিউরিটি ইস্যু আছে, সেই সিকিউরিটি ইস্যুগুলো আমাদের জানতে হবে। যেমন আমরা ওয়াইফাই নেটওয়ার্কে যে WPA2 দিই, এর মানে কি, এই জাস্ট থিওরিটিক্যালি জিনিসগুলো জানতে হবে। প্লাস হচ্ছে ভিপিএন কনফিগারেশন করতে গেলে আমাদের কি কি সিকিউরিটি দিতে হয়, একটা সুইচ পোর্টে আমরা কি কি সিকিউরিটি অ্যাপ্লাই করি, এই জিনিসগুলো আমাদের করতে হবে। নেটওয়ার্ক অ্যাক্সেস, সুইচিং লেভেলে আমাদের যে কনফিগারেশন গুলো, সুইচিং লেভেলে এখানে ভিল্যান আছে, ট্রাঙ্কিং আছে, ইথার চ্যানেল আছে। ভিল্যান হচ্ছে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ককে আমরা লজিক্যালি অনেকগুলো লোকাল এরিয়া নেটওয়ার্কে কনভার্ট করে ফেলতে পারি, এটা হচ্ছে ভিল্যানের কাজ। তারপরে ট্রাঙ্কিং মানে একটা সুইচ থেকে ভিল্যান ডাটাবেজ আমরা অন্য একটা সুইচে নিয়ে যাই, বা ভিল্যানের ডাটাগুলো আমরা একটা সুইচ থেকে অন্য একটা সুইচে নিয়ে যাই। এই জিনিসগুলো করি আমরা হচ্ছে ট্রাঙ্কিং দিয়ে। ভিটিপি, ভিল্যান ট্রাঙ্কিং প্রোটোকল, এগুলো দিয়ে আমরা এই কনফিগারেশন গুলো করি। তো আমাদের এখানে ভিল্যান আছে, ভিটিপি আছে, কিন্তু ইন্টার ভিল্যান রাউটিং নাই। আগের সিলেবাসটাতে ইন্টার ভিল্যান রাউটিং ছিল। ইন্টার ভিল্যান রাউটিংটা খুবই জরুরি, খুবই জরুরি। কাজেই আমাদের সিলেবাসে না থাকলেও আমরা ইন্টার ভিল্যান রাউটিং করব।
তারপরে একটা টার্ম আছে হচ্ছে ইথার চ্যানেল। ইথার চ্যানেল স্প্যানিং ট্রি প্রোটোকল। স্প্যানিং ট্রি প্রোটোকল হচ্ছে সুইচড নেটওয়ার্কে যখন লুপ হয়, লুপ মানে হলো যে আমরা অনেকগুলো সুইচ ব্যবহার করি একটা ক্যাম্পাস নেটওয়ার্কে, অনেকগুলো সুইচ। তো এরকম যদি করি যে ডাটা একটা সুইচ থেকে বের হয়ে ঘুরে অন্য সুইচ ঘুরে টুরে আবার ওই সুইচে চলে আসতে পারে, এরকম যদি হয় তখন নেটওয়ার্কে একটা লুপ হয়। ব্যাপারটা এরকম। আমাদের নেটওয়ার্কে সে দুইটা তিনটা সুইচ আছে, এটা একটা সুইচ, এটা একটা সুইচ, এটা একটা সুইচ, এরকম তিনটা সুইচ আছে। আমরা এইভাবে কানেকশন দিলাম সুইচ টু সুইচ এইভাবে, আবার এখানেও এরও কানেকশন দিলাম। উদ্দেশ্যটা হচ্ছে একটা কেবল ছিঁড়ে গেলে যেন আমি অন্য দিক দিয়ে যেতে পারি। এখন এই ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, যে কোনো ডাটা, এইখানে ধরেন একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে, এই কম্পিউটার থেকে একটা ডাটা এই দিক দিয়ে ঘুরে এটা হয়ে ঘুরে আবার ওর কাছে চলে আসতে পারে, তখন এখানে একটা লুপ হয়। তারপরে অনেক সময় এরকম হয় যে আমাদের এটা একটা সুইচ আছে, এইটা একটা সুইচ আছে, একই বিল্ডিং এ আমাদের দুইটা সুইচ, আমরা এদিক থেকে একটা কেবল টেনে রাখি, এই দিক থেকে একটা টেনে রাখি। আইএসপি কেই আমরা অনেক সময় বলি যে রিডান্ডেন্ট লিংক দিবা। আইএসপি কে আমরা বলি যে আমাদেরকে ইন্টারনেট কানেকশন দিতে হবে, রিডান্ডেন্ট লিংক দিয়ে। তখন আইএসপি কি করে, দুই দিক থেকে দুইটা কেবল আমাদের টেনে দেয়। তো দুই দিক থেকে দুইটা কেবল টেনে দিলে কি হবে, এই সুইচ থেকে যে ডাটাটা বের হবে এই পোর্ট দিয়ে এটা এই দিক দিয়ে ঘুরে, এই দিক দিয়ে ঘুরে এটা হয়ে আবার ওর কাছে চলে আসতে পারে, এই সুইচের কাছে চলে আসতে পারে, তখন এখানে একটা লুপ হয়। তো সুইচড নেটওয়ার্কে যদি এরকম লুপ হয় তাহলে সেটাকে প্রিভেন্ট করার জন্য একটা প্রোটোকল আমরা ইউজ করি যাকে বলা হয় স্প্যানিং ট্রি প্রোটোকল। তো সেই স্প্যানিং ট্রি প্রোটোকল আমরা পড়বো, এখানে যদি এটা নাই আমরা পড়বো। তারপর হচ্ছে ইথার চ্যানেল। এই স্প্যানিং ট্রি প্রোটোকলের একটা পার্ট হচ্ছে ইথার চ্যানেল। সুইচের দুইটা তিনটা পোর্টকে, ফিজিক্যাল পোর্টকে কম্বাইন্ড করে ফেলা যায়, লজিক্যালি একটা পোর্ট বানায় ফেলা যায়। তো সুইচের দুই তিনটা পোর্টকে কম্বাইন্ড করে, কমান্ড দিয়ে কম্বাইন্ড করে লজিক্যাল পোর্ট কনফিগার করে নেওয়া যায়। তো এই ধরনের কনফিগারেশন আমরা যখন করি তখন এটাকে বলা হয় ইথার চ্যানেল। তো এই চ্যাপ্টার গুলো আগে থেকে ছিল, আর একটু বেশি কিছু জিনিস ছিল, অনেক কিছু বাদ গেছে। কি কি বাদ গেছে আমি দেখাচ্ছি। এরপরে হচ্ছে অটোমেশন এন্ড প্রোগ্রামেবিলিটি। এই চ্যাপ্টারটা একেবারেই নতুন, এটা আগে ছিল না। এখানে আমরা এপিআই সম্পর্কে পড়বো, পাপেট, শেপ, জেসন, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, তারপরে সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্ক। এখানে মোস্ট অফ দা পার্ট আছে হচ্ছে থিওরিটিক্যাল, আর কিছু কনফিগারেশন বলতে ওই কোডিং লেভেলের কিছু জিনিস আছে, আমরা এই জিনিসগুলো দেখবো। থিওরিটিক্যাল জিনিসগুলো পড়বো, কোনটা কি কাজে লাগে। এগুলো যারা ওয়েব ডিজাইন করেন বা ডাটাবেজ নিয়ে যারা কাজ টাজ করেন তারা এই জিনিসগুলো অনেক কিছু আগে থেকে পড়ে আসছেন। এই রেস্ট এপিআই, তারপরে হচ্ছে পাপেট, জেসন, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নেটওয়ার্ক, এসডিএন, অনেকেই পড়ে আসছেন জিনিসগুলো। পড়া থাক বা না থাক তাতে কিছু যায় আসে না। এখানে যা টপিকস আছে কোনোটাই আপনার পড়া না থাকলেও কোনো অসুবিধা নাই, পড়া থাকলে ভালো, আপনার রিভিউ হবে, না থাকলেও ভয় পাওয়ার কিছু নাই। আমি প্রত্যেকটা জিনিস পড়াবো, যেগুলোতে থিওরিটিক্যাল আছে থিওরিটিক্যাল পড়াবো, প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো দেখতে হবে আমি সবই প্র্যাকটিক্যালি দেখাবো। এখানে হচ্ছে আগের সিলেবাস থেকে এখন সিলেবাসে নাই, বাদ পড়ে গেছে যে জিনিসগুলো, সেই টপিকস গুলোর নাম এখানে আছে। দেখেন মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস হচ্ছে ওএসআই মডেল, এখনকার সিলেবাসে নাই। কিন্তু এই ওএসআই মডেল না পড়লে আসলে আমাদের হবে না, এই ওএসআই মডেল আমরা পড়বো। তারপরে ল্যান সুইচে কিছু জিনিস ছিল, ভিটিপি একটা ইম্পর্টেন্ট জিনিস, ভিলান ট্রাঙ্কিং প্রোটোকল আমরা পড়বো এই জিনিসগুলো। রাউটিং থেকে ইআইজিআরপি, এইটা আমরা পড়বো না, ইআইজিআরপিটা ফুললি সিসিএনপি তে চলে গেছে। রিপ ভার্সন 2 পড়বো, ওএসপিএফ ভার্সন, ওই রিপের আরো ভার্সন আছে আমরা পড়বো। রিপের 3টা ভার্সন আছে, রিপ ভার্সন 1, 2 এবং এনজি, তো আমরা সবই পড়বো। ওএসপিএফ ভার্সন 3 ছিল আগে। এই ওএসপিএফ ভার্সন 3টা মূলত হচ্ছে আইপি ভার্সন 6 দিয়ে যদি আমরা ওএসপিএফ কনফিগার করি, রিপ এনজি বলা হয়, রিপ এনজিন, রিপ নেক্সট জেনারেশন। আইপি ভার্সন 6 দিয়ে যদি আমরা রিপ কনফিগার করি তখন এটাকে বলা হয় হচ্ছে রিপ এনজি। আমরা আইপি ভার্সন 6 পড়বো, কাজে আইপি ভার্সন 6 এর এই রাউটিং গুলো পড়বো। এই ওএসপিএফ ভার্সন 3 ও পড়বো, রিপ ভার্সন 2, রিপ এনজি, এগুলো আমরা পড়বো। তো নতুন সিলেবাসে এগুলো নাই, তারপরে আমরা পড়বো। তো কেউ কেউ মেসেঞ্জারে কথা বলার সময় বলতেছিলেন যে আমাদের আসলে কয়টা ক্লাস লাগবে। হ্যাঁ, আমাদের কোর্সটা অফিসিয়ালি 60 আওয়ার্স। আমরা প্রতিদিন মোটামুটি 2 ঘন্টা তো মিনিমাম বসবো, 2.5 ঘন্টা, কোনো দিন তারও বেশি হয়ে যাবে, কারণ অনেক সময় দেখা যাবে যে প্র্যাকটিক্যাল একটা কাজ আমরা করতেছি কনফিগারেশন লেভেলে, সেটা শেষ না করে আমরা ক্লাস শেষ করতে পারবো না, তখন এটা 2.5 ঘন্টার বেশি হলেও আমাদের কন্টিনিউ করতে হবে। এবং ক্লাসের লিমিটেশনটাও আসলে ওইরকম, কয়টা ক্লাস লাগবে
ধরে নেন উই ডোন্ট নো, আমাদের সিলেবাস শেষ না হওয়া পর্যন্ত, প্রত্যেকটা টপিকস না পড়া পর্যন্ত যতগুলো ক্লাস লাগে আমরা কন্টিনিউ করব। অ্যাজ এ ক্লাসের লিমিট ডেইলি কতক্ষণ ক্লাস হবে এটা আসলে ফিক্সড কিছু না, কারণ আমাদের পড়াশোনার উপর থ্যাংক ইউ ডিপেন্ড স্যার। করবে। ঠিক আছে, পড়াশোনার উপর ডিপেন্ড করবে। যেমন এই জিনিসগুলো ইন্টারভিলান রাউটিং আমাদের সিলেবাসে নাই, কিন্তু ইন্টারভিলান রাউটিং যদি আসলে না পড়ি তাহলে সিসিএন এর কোর্স আসলে হয় না, আমরা পড়বো। তারপরে আমি আমি একটু কথা বলতে পারবো এই ক্লাস নিয়ে? অবশ্যই অবশ্যই বলেন। ওই যে রোববারে আসলে যদি আপনার ইয়া থাকে আর কি, মানে রোববারে ক্লাসটা কি সোমবারে করা যায় বস? মানে আমার আসলে একটার উপর আরেকটা ইয়ে হয়ে গেছে ক্লাস, আচ্ছা এই মানে ব্যাপারটা, এটা যদি পসিবল হয় আর কি। এটা আমি একটু পরে এটার একটা সমাধান দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এইটাতে আর খুব বেশি স্লাইড একটু পরে নিই। ঠিক আছে। আচ্ছা এই জিনিসগুলো আমাদের হচ্ছে সিলেবাস থেকে টোটালি মাইনাস হয়ে গেছে, তারপরেও আমরা অনেক কিছুই পড়বো। আমি অনলাইনে ইয়াতে সিলেবাসটাও দিয়ে রাখবো। আচ্ছা এখানে আচ্ছা ওই ওয়ানের ব্যাপারটা তো কিছু বললেন না। কোনটা? ওই ওয়ান, হ্যাঁ ওয়ানটা কিছু বললেন না। ওয়ান থেকে এই যে এই জিনিসগুলো আসলে সবই সিসিএনপি তে চলে গেছে। এর মধ্যে বিজিপিটা আমরা পড়বো, তারপর হচ্ছে জিআরই টানেলিং আমরা পড়বো, পিপিপি ওই এটা এখন আর হচ্ছে সিসকোতে কেউই করে না, কারণ এটা মাইক্রোটিকে করা খুবই সহজ, এবং এইটা মূলত হলো ইউজার লেভেল কন্ট্রোল করার জন্য। ইউজারকে হচ্ছে আপনার হলো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়, সে তার এন্ড থেকে ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করে ডায়াল করে ইন্টারনেট কানেক্ট হয়, এই ধরনের একটা টেকনোলজি। এইগুলো এখন আর সিসকোতে কেউ করে না, কারণ এই লেভেলে কাজ করার জন্য এখন হচ্ছে মাইক্রোটিক অনেক অনেক সহজ, এবং আসলে সবাই মাইক্রোটিকে এই জিনিসগুলো করে, কাজেই সিসকো এই জিনিসগুলো আর সিলেবাসে রাখে নাই। তারপরেও আমরা এখান থেকে জিআরই টানেলিংটা পড়বো, জিআরই টানেলিং আমাদের দরকার হবে, পড়বো। আমরা ভিপিএনও পড়বো, আইপিসেক ভিপিএনটা পড়বো, আর বিজিপি রাউটিংটাও আমরা পড়বো। ঠিক আছে, বিজিপি রাউটিং এর আগের সিলেবাসে যে পার্টটা ছিল, বিজিপি রাউটিং তো আসলে অনেক বড় জিনিস। বিজিপি রাউটিং এবং ওএসপিএফ এগুলো অনেক অনেক পড়াশোনা। আর এসিএলটা স্যার, এসিএল দেখি এসিএল তো আমাদের এই সিলেবাসে আসে, যে সিকিউরিটি যে পার্টটা আছে, এটা সিকিউরিটি এসিএল না? ফান্ডামেন্টাল, এখানে আমাদের এসিএল আছে, অ্যাক্সেস ঠিক কন্ট্রোল লিস্ট আছে, আমরা অবশ্যই এটা পড়বো। এসিএল থেকে আগে পরীক্ষাতে ল্যাব থাকতো, কাজে যে কোনো সময় ল্যাব অ্যাড হয়ে যেতে পারে না পরীক্ষা। না স্যার, আমরা ল্যাবে যত শিখে রাখবো, কারণ বলা তো জানা কোশ্চেন চেঞ্জ হ্যাঁ হবে। অবশ্যই আমাদের পড়তে হবে, সিসিএন তে আমাদের এসিএল তো একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অবশ্যই আমরা এটা পড়বো। আর হচ্ছে এগুলো নেটিং কোনটাতে আছে স্যার, নেটিং পার্টটা? নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। জি জি জি, হ্যাঁ নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনও আছে আমাদের। এই যে এই এইটা আমরা আইপি রাউটিং এর পরেই পড়ে ফেলবো, আইপি রাউটিং এর পরেই নেট। ঠিক আছে, নেটও আছে। এটা আমরা হচ্ছে যদি আরেকটা জিনিস শেয়ার করি, দেখেন এটা হলো মূলত সিসিএন এর সিলেবাস। সিসিএন এর এখনকার সিলেবাস হচ্ছে এটা, এখানে ডিটেইলস আপনি পাবেন একদম। এই যে নেটওয়ার্ক ফান্ডামেন্টালের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার আছে, আমরা মূলত এই টপিকস গুলো ধরে ধরে পড়বো। ঠিক আছে, সব যেমন এই জিনিসগুলো একেবারেই নতুন। কন্ট্রোলার, এটা আগে ছিল না, এই কন্ট্রোলার পার্টটা আগে ছিল না, একদমই নতুন। তারপরে এই যে স্পাইন লিপ, এগুলো থিওরিটিক্যাল জিনিস, এগুলো আগে ছিল না। তারপরে আরো নিচের দিকে আরো অনেক জিনিস আছে, অনেক নতুন। এইটা হচ্ছে প্রথম চ্যাপ্টার 1.13 পর্যন্ত। তারপরে হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস, এটাতে হচ্ছে কিছু সুইচ লেভেলের কিছু কনফিগারেশন আছে, যেমন এই যে ট্রাঙ্ক পোর্ট, তারপরে নেটিভ ভিলান, এগুলো হচ্ছে সুইচ লেভেলের কনফিগারেশন। তারপরে হচ্ছে এই যে লেয়ার 2-3 সুইচ, লেয়ার 3 সুইচ, ইথার চ্যানেল, এটা আমাদের পড়তে হবে। তারপরে এসটিপি, পিভিএসটি, রুট পোর্ট। এরপরে নেট কোন চ্যাপ্টারে আছে একটু দেখি, এগুলো হচ্ছে আইপি কানেক্টিভিটির মানে রাউটিং এর পার্ট। এগুলো এখানে হচ্ছে ডিফল্ট রাউটিং আছে, স্ট্যাটিক রাউটিং আছে, ওএসপিএফ এর রাউটিং আছে। এই যে এই পার্টগুলো হচ্ছে ওএসপিএফ এর জন্য, ডিআরবিডিআর সিলেকশন, তারপর হচ্ছে রাউটার আইডি, দেন আইপি সার্ভিসেস, এই যে এখানেই আছে দেখেন নেট কনফিগারেশন। ঠিক আছে, নেট কনফিগারেশন এখানে আছে। তারপরে নেটওয়ার্ক টাইম প্রোটোকল, এসএনএমপি, ডিএইচসিপি, তারপরে এইখানেই হচ্ছে আপনার ইয়াও আছে, ভিপিএন, এখানেই ভিপিএনও আছে।
স্যার ওই যে টেলনেট বা এসএসএস এগুলো কি এখানে আছে নাকি চলে গেছে? এগুলো আরো উপরে আছে। এই যে রাউটিং টাউটিং যখন আমরা পড়বো তখন এই জিনিসগুলো পড়বো। এই সিকিউরিটি ফান্ডামেন্টালের মধ্যে দেখেন অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট আছে। এসিএল না? এগুলো হচ্ছে যে আপনার রাউটারকে সিকিউর করার জন্য যে টেকনোলজি গুলো আছে, রাউটারকে সিকিউর করার জন্য সেগুলো। তারপরে যে ওয়্যারলেস নেটওয়ার্কের যে সিকিউরিটি গুলো আমরা অ্যাপ্লাই করি। স্যার এটা কি টোটাল সিলেবাসটা? এটা কি টোটাল সিলেবাস? টোটাল সিলেবাসটা। পার্সেন্টেজিং করা মানে এত পার্সেন্ট কোশ্চেন আসবে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ বুঝিনি। ওই যে পার্সেন্টেজ মেনশন করছে এখান থেকে এত পার্সেন্ট কোশ্চেন আসবে তো? এই সিলেবাস থেকে যেমন এই এখান থেকে 10% কমাই দেন, এই 175 করে দেন, তাহলে আমরা একটা ইয়েতে দেখতে পাবো। ওই যে এখানে, হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে। এখন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এইখানে যেমন এখান থেকে 25% কোশ্চেন থাকবে আইপি কানেক্টিভিটি। তার মানে হচ্ছে আপনার 100টা কোশ্চেন থাকলে 25টা কোশ্চেন থাকবে এখান থেকে। তারপরে এই আইপি সার্ভিসেস থেকে মাত্র 10%, এখান থেকে 15%। অটোমেশন প্রোগ্রামেবিলিটি এটা নতুন পার্ট, এখান থেকে থাকবে হচ্ছে 10% কোশ্চেন। ঠিক আছে? এইখানে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট আছে, দেখেন এই যে সিকিউরিটি ফান্ডামেন্টালের মধ্যে কনফিগার এন্ড ভেরিফাই অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। এই যে তারপরে হচ্ছে আপনার যে সাইট টু সাইট ভিপিএন। ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের এইগুলো সব করতে হবে, সব জিনিসই করতে হবে। তো আজকে আমরা সিলেবাসটা আমরা কিভাবে পাবো? সিলেবাসটা আমি দিয়ে দিব। আপনাদের ইমেল অ্যাড্রেস অলরেডি মুকুল ভাই আমাকে মেসেজ করে দিয়ে দিয়েছে। তো আমি ওই ইয়াতে আপনার গুগল ড্রাইভে একটা ফোল্ডার ক্রিয়েট করে আপনাদের সবাইকে শেয়ার দেব। ওখানে এই সিলেবাস থাকবে, আমি যে স্লাইডটা দেখালাম এটা থাকবে, আর এই যে এখন যে কথাগুলো বলতেছি এই ভিডিও রেকর্ডটাও থাকবে। এই তিনটা জিনিস থাকবে। আজকে যেহেতু অন্য কোনো কনফিগারেশন আমরা দেখি নাই, অন্য কিছু আজকে থাকবে না। এই তিনটা জিনিস একটা জিনিস জানতে চাচ্ছিলাম, হ্যাঁ এই যে নতুন যে সিলেবাসটা স্যার আমার আছে এগুলো বলেন। স্যার এই যে নতুন যে সিলেবাসটা